আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যদি কোনো ধরনের মিথ্যা মামলা করে তখন আপনার করণীয় কী থাকবে। দেখেন, দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের কাছে জানতে চায় যে স্যার, হঠাৎ করে আমার ওয়াইফের সাথে বা আমার স্ত্রীর সাথে আমার ঝামেলা হওয়ার কারণে, মন মালিন্য হওয়ার কারণে স্ত্রী পরিবারের কোনো ব্যক্তির উৎসাহে কারোর সাথে আলাপ আলোচনা করে আমার পরিবার এবং আমার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে। আসলে ঘটনার প্রেক্ষাপটে আমি দেশেই নাই, অথবা এই ঘটনার সাথে আমি যুক্তই না। দেশে আছি কিন্তু যুক্ত না। দেখেন, বাংলাদেশের যে বর্তমান আইন, যে সে আইনে নারী ও শিশু নির্যাতন দমন যে আইন আছে এবং যৌতুক নিরোধ আইন, এই দুইটা আইনে খুব সহজেই স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে। এই আইনগুলো আবার আপোষযোগ্য আইন। স্ত্রী মামলা করলেও পরবর্তীতে আপনি আপোষ করে নিলে মামলা প্রত্যাহার করে নেওয়া যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে তারপরেও এই আইনের মাধ্যমে স্বামীকে স্ত্রীর পরিবার বা স্ত্রীর পক্ষরা বেশ ভালোই হয়রানি অপদস্থ করে থাকে। যদি এমন হয়, এমন পরিস্থিতিতে আপনাদের করণীয় কী? আপনারা যদি আপনার স্ত্রী আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, এখন এই মিথ্যা মামলায় আপনারা কি করবেন সে বিষয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা আশা করি যে আপনাদের ভালো লাগবে। আমি আলোচনা করছি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে, অর্থাৎ আপনি স্বামী এবং আপনার পরিবারের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা করে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করলে একজন স্বামী হিসেবে আপনি আতঙ্কিত না হয়ে একটা বুদ্ধিদীপ্ত আইনি ব্যবস্থা নেওয়া এবং একটা বুদ্ধিদীপ্ত ব্যবস্থা নিতে হবে। তা না হলে আপনার বিপদ আছে কপালে, বলে রাখলাম। এখন হচ্ছে আপনি কিছু পদক্ষেপ নিতে হবে, জরুরি পদক্ষেপ বুঝে শুনে নিতে হবে। বিজ্ঞ যারা আইনজীবী আছে তাদের সাথে আলোচনা করে, কোনো ধরনের মুহুরি বা টাউট বাটপারদের সাথে আলোচনা করা যাবে না, তাহলে আপনাদেরকে বেশ ভালো পরিমাণ অর্থ এবং হয়রানি দুইটাই ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং আপনি এমন পরিস্থিতি হলে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যদি এমন সম্ভাবনা থাকে একটা ঝামেলায় পড়ে গেছেন, তখন আপনি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। একেবারেই স্পষ্ট কথা যে মামলা হলো, মিথ্যা মামলা হলো, আইনিভাবেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনি সেভাবে আইনিভাবেই এটার পদক্ষেপটা নিতে হবে। আমি কিছু গবেষণা বা এই বিষয়ে স্টাডি করে আপনাদের সামনে আমি কয়েকটা পদক্ষেপের ব্যাপার আলোচনা করতেছি। অবশ্য এগুলো এইভাবে করলেই হয়তো আপনারা সমাধান পেতে পারেন। আমি এক্ষেত্রে 4টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে পারি। একটা হচ্ছে, যেমন হচ্ছে আপনি মামলা হয়ে গেছে, আপনি তাৎক্ষণিক তো একটা পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ তাৎক্ষণিক আইনি পদক্ষেপ কী নেবেন, কিভাবে প্রমাণ সংগ্রহ করবেন। আপনি পাল্টা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, অর্থাৎ পাল্টা মামলাও করা যায় সেই বিষয়টা। পাশাপাশি আপনি কিছু সতর্কতামূলক বিষয় আছে যেগুলো আপনাকে অনুসরণ করতে হবে পরবর্তীতে, যাতে বিপদে না পড়ে। এখন আমি আলোচনা করছি, আপনি দেখলেন যে মামলা হয়ে গেছে, তো আপনি একটা তাৎক্ষণিক তো একটা ব্যবস্থা নিতে হবে। আপনার বুঝতে হবে যে যৌতুক নিরোধ আইন যে মামলাটা, সেটাতে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে, সমন হতে পারে। একইভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাটা করে, এখন তো ট্রাইব্যুনালে হয় না, এখন ম্যাজিস্ট্রেট আদালতে হয়। এইটা তদন্ত থাকে, অথবা যদি কোনো এক্সট্রিম বিষয় থাকে, বা অর্থাৎ যদি স্ত্রীকে কোনো ধরনের বড় ধরনের মারধর করা হয়, তখন সাথে সাথে ওয়ারেন্ট দিতেও পারে, আবার সমনও দিতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে পদ্ধতিটা যদি ভালোভাবে জানা থাকে, তাহলে আপনি যে ব্যবস্থা গ্রহণ করা বা আপনি মামলার বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থাটা কী নেবেন সে বিষয়টা আপনি বুঝতে পারবেন। আপনি তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যে যে অ্যাকশনটাতে যাবেন বা যে লিগ্যাল অ্যাকশন নেবেন, এটা হচ্ছে আপনি প্রথমত আপনার বিরুদ্ধে যেহেতু এটা ক্রিমিনাল মামলা হয়েছে, আপনি একজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ দিতে হবে। এটা হবে আপনাকে প্রাথমিক কাজ। অর্থাৎ যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, এটা যেহেতু ক্রিমিনাল মামলা,
এক্ষেত্রে ক্রিমিনাল মামলা যারা ভালো বোঝে, ক্রিমিনাল মামলা শুনিয়ে কাজ করে এমন একজন আইনজীবী যোগ দিবে, আপনার পক্ষে নিয়োগ দিবেন। এবং আগাম জামিনের একটা ব্যবস্থা, অ্যান্টিসিপেটরি বেলের একটা ব্যাপার আছে। দেখেন, আপনি ইচ্ছা করলে এই মামলাটাতে এটা নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক মামলাটা কিন্তু আপনার জামিন অযোগ্য অপরাধ, তবে আপোষযোগ্য অপরাধ। এটা মাথায় রাখতে হবে যে এই আইনে যত ওয়ারেন্ট বা সমন হয়, আপনি এটা হচ্ছে আপনার জামিন অযোগ্য অপরাধ, তবে এটা আপোষযোগ্য অপরাধ। আপনি মিথ্যা মামলা করলেও কিন্তু আপনি জেল খাটতে পারেন। সুতরাং আপনি খুব বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে আপনি যদি জামিন নিতে চান তাহলে আরেকটা কাজ করতে পারেন, আপনি হাইকোর্ট থেকে অথবা দায়রা আদালত থেকে আপনি অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন নিতে পারেন। যদি আপনার কোনো সমস্যা থাকে, সন্দেহ থাকে যে আপনার স্ত্রী এভাবেই পরিকল্পনা নিয়েছে যে আপনি আদালতে উপস্থিত হয়ে যদি জামিন চান, এক্ষেত্রে আপনি আপনার ভয় পাচ্ছেন আপনাকে নাকি আবার জেল হাজতে প্রেরণ করে দেয়, সেই ক্ষেত্রে আপনি যদি এমন ভয় থাকে আপনাকে আগাম জামিনটা নিয়ে নিলে ভালো। অথবা আপনি আপোষের শর্তে আদালতে জামিন চাইলে একটা ডেট পর্যন্ত আপনাকে জামিন দিবে, আপনি আপনার স্ত্রীর সাথে আপোষ করে নিতে পারবেন। এখন আরেকটা বিষয়ে আপনি দেখতে পারেন যে আপনি যেহেতু জামিন নিবেন, আদালতে যাবেন, তো এই ক্ষেত্রে আপনাকে মামলার কপিটা তো সংগ্রহ করতে হবে। আপনি যে আইনজীবীকে নিয়োগ দিবেন সেই আইনজীবীর ক্লার্ক আছে, ওই ক্লার্কের মাধ্যমে আপনি ইচ্ছা করলে আরজিটা, অর্থাৎ কমপ্লেন কেসটা হচ্ছে কমপ্লেন কেস হলে সি এর যে কপিটা এটা সংগ্রহ করতে হবে। এটা যদি সিআর কমপ্লেন রেজিস্টার মামলা হয় তাহলে সিআর নাম্বারটা জেনে আপনি ম্যাজিস্ট্রেট আদালত থেকেই কপিটা উঠাইতে পারবেন। যদি এফআইআর হয়ে থাকে, অর্থাৎ আদালতে এফআইআর হয়, তাহলে আদালতে যোগাযোগ করে আদালত থেকে এফআইআর কপিটা উঠাতে হবে। এবং অভিযোগটা ভালোভাবে পড়ে দেখতে হবে আপনার বিরুদ্ধে কি অভিযোগ দিয়েছে এবং এই বিষয়টা আপনি আপনার পক্ষে কি কি তথ্য আছে। যেহেতু আপনি একজন অ্যাডভোকেটকে এই তথ্যগুলো দিবেন, আপনাকে এই বিষয়টা ভালো করে পড়ে নিতে হবে। তাহলেই তো আপনি বলতে পারবেন যে স্যার আমার বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছে, আমি আসলে এগুলো করি নাই। এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারেন। যদি সমন দিয়ে থাকে তাহলে আপনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন এবং আপনি জেল খাটার দরকার নেই। যদি ওয়াইফ রাখতে চান, আর না রাখতে চাইলেও এটা অন্য বিষয়, এটা পরবর্তীতে পদক্ষেপ নেবেন। আপনি অবশ্যই আপোষের শর্তে, আপনাকে অনেক আইনজীবীরা বলবে আসো জামিন করে দেই, বা অনেকে চটকদারি কথা বলবে সাথে সাথেই জামিন হয়ে যাবে। না, বুদ্ধিমান এবং কৌশলী কাজ হচ্ছে আপনি আপোষের শর্তে জামিন নেবেন। আপনার স্ত্রী যদি কোনো কারণে আপনার সাথে আপোষ না করতে চাই, সেই বিষয়টা আপনি আদালতে উল্লেখ করতে পারবেন। তবে প্রাথমিক এই ধকল থেকে আপনি বাঁচার জন্য, অর্থাৎ জেল থেকে বাঁচার জন্য আপনি এটা কৌশলী হতে হবে যে আপনি আপোষের শর্তে জামিনটা চাইলে আপনি নিশ্চিন্তে জামিনটা পাবেন এবং পরবর্তী ডেট পর্যন্ত আদালত আপনাকে বলবে যে আপনি আপোষ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপোষ না হলে সেই বিষয়ে আপনি আরও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এখন এটা হচ্ছে আপনি তাৎক্ষণিক আইনি পদক্ষেপ যে বিষয়গুলো, এটা আমি আলোচনা করলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রমাণ সংগ্রহ। আপনি এভিডেন্স কালেকশন করতে পারেন। আপনি যেহেতু মামলা হয়েছে, মামলা সংক্রান্ত বিষয়ে তো পরবর্তী ট্রায়ালে যাবে, অথবা আপনি অনেক ডকুমেন্ট থাকবে যেটা আপনার জামিনের সময় আপনি উপস্থাপন করলে আপনার জামিনটা খুব সহজে হয়ে যাবে। এমন পরিস্থিতি যদি হয় তাহলে আপনি প্রমাণাদি তৈরি রাখা, অর্থাৎ স্ত্রী যে স্ত্রী যে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে তার সব ধরনের, যদি কোনো ধরনের ডকুমেন্ট থাকে, সব ডকুমেন্ট আপনি আপনার, যেমন ফোন রেকর্ড, মেসেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথন, স্ত্রীর সাথে তো হতেই পারে। সে যদি আপনাকে ভয়ভীতি দেখায় যে তোমাকে আমি মিথ্যা মামলা দেবো, এই করবো সেই করবো, তোমার 14 গোষ্ঠীর মিথ্যা মামলা দিয়ে ভাত খাওয়াবো, জেলের ভাত খাওয়াবো, এমন কোনো তথ্য যদি থাকে সেগুলো আপনার অ্যাডভোকেটের কাছে আপনি সংগ্রহ করে অ্যাডভোকেটের কাছে দেবেন। সে শুনানির সময় বিজ্ঞ আইনজীবী আদালতে উপস্থাপন করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সাক্ষী, ঘটনার সময় যদি কোনো সাক্ষী থাকে, প্রমাণাদির বিষয়ের ভিতরে একটা সাক্ষী আছে, যদি সাক্ষী থাকে সাক্ষীগুলোকে সংগ্রহ করবেন এবং তার মামলায়, অর্থাৎ সে আপনাকে
আপনার বিরুদ্ধে যে মামলাটা করেছে সেই মামলায় কারা সাক্ষী দিয়েছে, প্রকৃতার্থে এই ঘটনার সময় তারা উপস্থিত ছিল কিনা, অথবা তারা যদি নিকটতম আত্মীয় না হয়, আউলজাল্লা হয় না যে অনেক সময় সাক্ষী দিয়ে মামলা করে ফেলে, তাহলে এই ব্যাপারগুলো আপনি আদালতে উপস্থাপন করতে পারেন। এবং আপনি আরেকটা বিষয় ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি একটা ডায়েরিতে এই ঘটনার মূল বিষয়গুলো উল্লেখ করতে পারেন, কোন তারিখে কোন ঘটনা ঘটেছে এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে মেনশন করার জন্য, প্রকৃত তথ্য তুলে ধরার জন্য আপনি ইচ্ছা করলে একটা ডায়েরিতে আপনার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে রাখতে পারেন, এবং পরবর্তীতে সেটা আপনি দেখে দেখে বা সেই তথ্যটা আপনি আদালতে উপস্থাপন করতে পারবেন। এখন আপনি, এটা তো গেল প্রমাণ সংগ্রহের বিষয়, আপনি ইচ্ছা করলে পাল্টা আইনি ব্যবস্থা নিতে পারেন, কাউন্টার লিগেল স্টেপস। আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীর বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিতে পারেন। এখন এই পাল্টা আইনি ব্যবস্থাটা কি? দেখেন, আপনার বিরুদ্ধে যদি আপনার স্ত্রী মিথ্যা মামলা করে, বিশেষ করে আপনার যদি মিথ্যা কোনো মামলায় আপনাকে হয়রানি করে থাকে, তাহলে আপনি এক্ষেত্রে দণ্ডবিধি 211 ধারায়, দণ্ডবিধি 1860, যেটা 211 ধারায় মিথ্যা মামলার অভিযোগকারী অর্থাৎ যে মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা করতে পারবেন। এখন মিথ্যা মামলাটা প্রমাণ হওয়ার পরে, এটা কিন্তু সাথে সাথেই করা যাবে না, মামলা চলতেছে আপনি মিথ্যা মামলা, এটা মামলাটা মিথ্যা না, আদালতে মামলা যখন মিথ্যা প্রমাণিত হবে তখন আপনি এই দণ্ডবিধির 1860-এর 211 ধারায় আপনি যে মামলাটা দায়ের করেছে তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন, বা আপনি আলাদা আবার মামলা করতে পারবেন। এখন আপনাকে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অপদস্থ, আপনার মানহানি করে, তাহলে আপনার মামলা যদি প্রমাণিত হয় যে মামলাটা মিথ্যা, আদালত যদি এমনভাবে আপনাকে খালাস দিয়ে থাকে, তখন আপনি যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং সামাজিকভাবে হয়রানি করেছে তার বিরুদ্ধে আপনি মানহানির মামলা করতে পারবেন ইচ্ছা করলে। এখন আরও আরেকটা বিষয় জানার চেষ্টা করেন, যে দেখা যায় যে যৌতুক নিরোধ আইনে আপনার বিরুদ্ধে আপনাকে হয়রানি করতেছে, আপনার বিরুদ্ধে প্রকৃতার্থে টাকা চাচ্ছে স্ত্রী এবং স্ত্রীর পরিবারের ব্যক্তিবর্গরা, আপনি বরং ভিকটিম, তখন আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের 4 ধারায় আপনি মামলা করতে পারবেন। বলতে হবে আপনাদেরকেও জানতে হবে যে যৌতুক নিরোধ আইনটার অপরাধী শুধুমাত্র যে স্বামী হবে বিষয়টা কিন্তু এমন না। আপনাকে যদি তারা হয়রানি করে, আপনাকেও যদি তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে অর্থ বা যৌতুক দেওয়ার জন্য, আপনি কিন্তু তাদের বিরুদ্ধে ইচ্ছা করলে যৌতুক নিরোধ আইনের 4 ধারা আপনি তাদেরকেও আসামি করে আপনি মামলা করতে পারবেন, অর্থাৎ স্ত্রী পক্ষ এবং তার পরিবারদেরকেও আসামি করে মামলা করতে পারবেন। এবং যদি এমন হয় যে আরও আপনি চিন্তা করতে পারেন যে যদি পারিবারিকভাবে বা ঘরোয়া আপনার উপরে সহিংসতা হয়, অর্থাৎ পরিবারের ভিতরে পারিবারিক সহিংসতা, এটা হচ্ছে যে এমন পরিস্থিতিতে মানসিক এবং শারীরিক নির্যাতন করে, যৌতুক ছাড়াও বিভিন্নভাবে আপনাকে হয়রানি, অপদস্থ বা আপনার সাথে খারাপ আচরণ করতে পারে না, এমন যদি হয়, তাহলে স্ত্রী যদি আইন ভঙ্গ করে, অর্থাৎ মিথ্যা অভিযোগ দেয়, আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে আপনি পারিবারিক সহিংসতা আইন, সহিংসতা ও প্রতিকার ও প্রতিরোধ, এমন একটা আইন আছে, সেই আইনেও ইচ্ছা করলে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবেন। এখন এই বিষয়ে আপনি কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, যেহেতু আপনি আপনার স্ত্রী পরিবারের ব্যক্তির সাথে আপনি এই বিষয়টাতে করবেন, ঝামেলা করবেন, এই হবে সেই হবে, আদালতে ঘোরাঘুরি করতে হবে, কিছু সতর্কতা আপনাদেরকে মেনটেন করতে হবে। যদি মিথ্যা মামলা হয়েই যায় তখনও সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে উত্তেজিত না হওয়া, অর্থাৎ স্ত্রী যেহেতু আপনি ওনার সাথে সংসার করেছেন, হয়তো ওনাকে কেউ না কেউ আজেবাজে বুদ্ধি দিয়ে আপনার বিরুদ্ধে মামলা করিয়েছে, আপনাকে হয়রানি করতেছে, আপনি উত্তেজিত না হয়ে সরাসরি ঝগড়া জাতি না করে আপনারা একটু আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন,
নীরবেও কথা বলতে পারেন, প্রয়োজনে তার কাছে আপনি দেখা করতে পারেন, করে আপনি কথা বলে বিষয়টারে যদি পারেন উত্তেজিত না হয়ে স্বাভাবিক সুন্দরভাবে চেষ্টা করতে হবে বিষয়টা সমাধান করে ফেলার। এবং পুলিশকে আপনি সহযোগিতা করতে হবে। পুলিশ যদি যে কোনো মামলার পরে কিন্তু জানতে হবে একটা পুলিশ বা অন্য কোনো সংস্থার মাধ্যমে একটা তদন্ত রিপোর্ট যায়। যদি এমন হয় যে ঘটনা সত্য বিষয়টা আপনি তদন্তকারী কর্মকর্তা বা অথবা পুলিশের কাছে পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে এবং অন্যান্য যারা সাক্ষী আছে সেই সাক্ষীদেরকেও উপস্থাপন করতে হবে। বিষয়টা হচ্ছে ভালোভাবে আপনি বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করলে যৌতুক নিরোধ আইন মামলায় প্রায় 90% মামলায় খালাস পাওয়া যায়, যেহেতু মামলাগুলো মিথ্যা হয়, ওভাবে সাক্ষী উপস্থাপন করতে পারে না এবং বিবাদী পক্ষ যদি পরিপূর্ণ সাক্ষী বা নিজেদের পক্ষে আত্মপক্ষ সমর্থনের ডকুমেন্ট শো করতে পারে, খালাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন হচ্ছে আপনি আত্মপক্ষ সমর্থন কোনো অবস্থাতেই মামলা হয়েছে বইলা ভয় পেয়ে পালিয়ে যে এমন অবস্থা যে স্ত্রী মামলা করেছে মানে মামলায় আপনি আপনার পক্ষে ডিফেন্স নেবেন কি অথবা আপনি মামলার বিপক্ষে দাঁড়িয়ে আপনার সত্যটা উপস্থাপন করবেন, আপনি ভয় পেয়ে অবস্থায় খারাপ, এই বিষয়টাকেই অনেক মুহুরি বাটপার দালাল এবং আমাদের আইন পেশার অনেক ব্যক্তি থাকতে পারে, এটা দুঃখজনক যে আপনার এই দুর্বলতাটাকেই তারা পারফেক্ট হিসাবে একটা সুযোগ হিসাবে ব্যবহার করবে এবং আপনাকে যেই 10 টাকার জিনিসটা সে চেষ্টা করবে আপনার কাছে 50 টাকা বের করার জন্য। এটা আমি হয়তো বলতেছি, অনেকেই বলবে না, হয়তো আমি কেন বলতেছি আমার নীতি নৈতিকতা থেকে বলতেছি। আপনাকে এমন যদি হয় যে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, তখন কিন্তু স্বভাবতই আপনি অনেক বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবেন। সুতরাং আপনাকে যদি আপনার স্ত্রী আপনার অথবা আপনার পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা মামলা করে, আপনার প্রথম পদক্ষেপ হবে যে একেবারে নিজেকে স্থির রাখা, যে মামলা হয়েছে হয়েছে, আপনি মামলা হইলে হয়েছে, আমি মামলা ডিফেন্স করবো আইনিভাবে, অন্য কোনোভাবে তো দরকারও নাই, অন্য কোনো কথাও বলার দরকার নেই। সুতরাং যদি এই আপনাকে খুব বিচক্ষণ মানুষ হিসেবে এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে যায়, ভালো লাগে, তাহলে আমার পেজটা ফলো করবেন এবং শেয়ার করে দিবেন, অন্য কেউ যাতে বুঝতে পারে, জানতে পারে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। এবং আমার ইউটিউব যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আমার নামই অ্যাডভোকেট মেহেদী হাসান সোহেল সরকার দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা আসবে, সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা রেগুলার ভিডিও পান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।